প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো 11 পয়সা। এখন থেকে দূরপাল্লার ভাড়া হবে প্রতি কিলোতে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা চট্টগ্রাম মহানগরে নির্ধারণ করা হয়েছে 2 টাকা 53 পয়সা। দুপুরে সংবাদ সম্মেলনে গণপরিবহনে ভাড়া বাড়ানোর ঘোষণা দেন সড়কমন্ত্রী। এ সময় তিনি জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না। তেলের দাম কমলে ভাড়াও কমানো হবে। শারমিন নীরার প্রতিবেদন। এবার জ্বালানি তেলের দাম বৃদ্ধির চাপ শুরু হলো জনগণের উপর। বাস মালিকদের দাবির প্রেক্ষিতে বাড়ানো হলো ভাড়া। প্রতি কিলোমিটার বাড়ানো হয়েছে 11 পয়সা। সেই হিসেবে দূরপাল্লার বাসে কিলোতে 2 টাকা 12 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 23 পয়সা করা হয়েছে। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে 2 টাকা 42 পয়সা থেকে বাড়িয়ে 2 টাকা 53 পয়সা করা হলো। বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি করে এই ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানান সড়ক পরিবহন মন্ত্রী। আগেই একটা ফর্মুলা আছে যে তেলের দাম বাড়ার সাথে সাথে কতটুকু সমন্বয় হবে ভাড়া, তার একটা ফরম্যাট আছে। তো তাতে যেহেতু 15 টাকা বেড়েছে, তো সেখানে পরিবহন মালিক সমিতির দাবি ছিল প্রায় 28 পয়সার মতো। পরবর্তীতে এসে ক্যাব সহ অন্যান্যদের পরামর্শক্রমে এসে এটা 22 পয়সাতে এসে থাকে। আমরা সর্বশেষ গতকাল এবং আজ 2 দিন সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2022 সালে ডিজেলের দাম প্রতি লিটার 114 টাকার সময় দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটার ভাড়া ছিল 2 টাকা 20 পয়সা। পরে তেলের দাম কমে 100 টাকা লিটার হলেও ভাড়া কমানো হয়নি। তাহলে এবার কেন বাড়ানো হলো, এমন প্রশ্নের ব্যাখ্যা দেন মন্ত্রী। 22 সাল থেকে যত সময় পর্যন্ত যেটা আপনি বললেন আগে আমাদের সরকারের আগ পর্যন্ত, সেটা তাদের দায় যারা ব্যর্থ হয়েছে। তাদের এক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের সবকিছু ইনফ্লেশনও তো বেড়েছে। যদি মনে করি যে আমরা ভাড়া পুনর্নির্ধারণের একটা কার্যক্রম প্রয়োজন আছে সময়ের পরিবর্তনের সাথে বিদ্যমান পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি বিবেচনা করে, তখন নিশ্চয়ই আপনার এই বিষয়গুলি নিয়ে আমরা ওইবার আলোচনাতে যাব। তিনি জানান, তেলের দাম কমার সাথে ভাড়াও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে। এই সিদ্ধান্তের ব্যত্যয় যদি বাস মালিকরা করতে চেষ্টা করে, ডেফিনেটলি বাস মালিকদের যে বিরুদ্ধে শক্ত অবস্থান এবং শক্ত ব্যবস্থা নেওয়া হবে। প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনো বাড়ছে না, তবে নির্ধারণ করে দেওয়া হবে এসি বাসের ভাড়া। এটাই হচ্ছে এই মুহূর্তে সিদ্ধান্ত। শারমিন নীরা, 71, ঢাকা। মহানগরে বাস ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হলেও বাস্তবে আরও বেশি নেওয়া হবে বলে আশঙ্কা যাত্রী সাধারণের। তবে চালক ও হেলপাররা বলছেন, মহানগরে বাস ভাড়া কম বাড়ানো হয়েছে। গণপরিবহনে ভাড়া বাড়ানো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন যাত্রী ও পরিবহন চালকরা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। গেল 18 এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। তারপরও এখনও বড় অঙ্কের ভর্তুকি দিতে হচ্ছে সরকারকে। ডিজেলের বর্ধিত দামের সাথে সমন্বয় করে গণপরিবহনের ভাড়া কিলোমিটারে 11 পয়সা বাড়িয়েছে সড়ক পরিবহন মন্ত্রণালয়। সবার সাথে মিটিং করে যারা এই সেক্টরে যুক্ত 11 পয়সা পার কিলোমিটার বাড়া না সমন্বয় বলবো আমি সবসময়ের জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবহন চালকদের দাবি, ঢাকা মহানগরে কিলোতে 11 পয়সা বাস ভাড়া বাড়ানো কম হয়েছে। পাবলিকের গ্যাঞ্জাম সৃষ্টি হইব, দরকার নাই। যেভাবে আছে 10 টাকার ভাড়া, এটা ঠিক আছে, 10 টাকার এটা জিনুন বাড়াই, নাম লড়লে 10 টাকা স্বাভাবিক বাড়াই। 1 টাকা তো কেউ দিবে না, এটা সেক্ষেত্রে আমরা শুধু ওই 10 টাকা নিতে পারবো, এবং যে ভাড়াটা বর্তমান করা হয়েছে সেটা আমরা পাবো না, আগেরটাই পাবো। আমাদের যে খরচটা সেটাই থাকবে। একবারে কম হয়ে গেল, আর 2-1 টাকা বাড়লে ঠিক হতো। আমরা তো খুব যন্ত্রণা বিতাস, ভাড়া আর একটু বাড়াইলে ভালো হইতাম করলে, আমরা হিসাবে কোনো পয়সাই পাই না। অন্যদিকে যাত্রীদের আশঙ্কা, সরকার কিলো প্রতি 11 পয়সা বাড়ালেও বাস কন্ট্রাক্টর হেলপাররা তাদের কাছ থেকে কয়েক গুণ বেশি আদায় করবেন। অবশ্যই নেবে, 1 টাকা করে তো নাই, 1 টাকা নোটও নাই বাংলাদেশে, ভাড়া অবশ্যই বাড়ায় নেবে। 1 টাকা তো খুচরা থাকে না কারো কাছে, মিনিমাম 5 টাকা বাড়ায় নেবে। একটা খুচরা দিতে হবে না, 2 টাকা দেওয়া লাগবে। গণপরিবহনে একবার ভাড়া বাড়ালে তার কমে না বলেও ক্ষোভ এবং আক্ষেপ জানান যাত্রীরা। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। বর্তমান জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে 10 সদস্যের কমিটির নাম ঘোষণা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদের অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, দেশের প্রয়োজনে যে কোনো সময়ে যে কারো সাথে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তার সরকার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। পহেলা মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমদানি নির্ভরতা কমিয়ে অনুসন্ধানের মাধ্যমে দেশে গ্যাসের চাহিদা মেটানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের 20তম দিনে বিকেলে এক সদস্যের নোটিশের জবাবে মন্ত্রী বলেন, জ্বালানি খাতকে জবাবদিহিমুক্ত করে বিপুল ঋণ রেখে গেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার। তেল গ্যাসের কোনো অনুসন্ধান করেনি তারা। কৃষি খাতের কথা চিন্তা করে সার উৎপাদন ঠিক রাখতেই পহেলা মে থেকে কারখানাগুলোতে গ্যাস সরবরাহের কথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি আমাদের দেশীয় গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে এবং আমাদের দেশীয় গ্যাস ফিল্ড যেগুলো পরিত্যক্ত হয়ে গেছে তার মধ্যে যে লেফটওভার গ্যাস আছে সেগুলোকে উত্তোলন করে আমাদের ডোমেস্টিক চাহিদা মেটানোর চেষ্টা করব। বর্তমানে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি রয়েছে স্বীকার করে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহে 1982 মেগাওয়াট বেশি উৎপাদন হবে। এতে করে লোডশেডিংও কমবে। দুপুরে নিজ দপ্তরে ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা বলেন, বিদ্যুৎ উৎপাদনে পর্যাপ্ত গ্যাস সরবরাহ না হওয়ায় উৎপাদনে ঘাটতি তৈরি হচ্ছে। এ সময় তিনি জানান, গতকাল বিদ্যুতের চাহিদা ছিল 15,767 মেগাওয়াট, উৎপাদন হয়েছে 13,681 মেগাওয়াট। ফলে প্রায় 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকায় লোডশেডিং দিতে হচ্ছে বলে জানান যুগ্ম সচিব। কৃষি প্রধান দেশ, এখনো পর্যন্ত আমাদের ফুড সিকিউরিটিটা অনেক বেশি চিন্তা করতে হবে, যাতে খাদ্য আমদানি আমরা আমাদের বেশি না করতে হয়। সেই দিকে খেয়াল রেখে বড় মৌসুমের ফসলটা যাতে উৎপাদিত হয়, কেপিআই এলাকাগুলো যাতে ঠিক থাকে। খুব শীঘ্রই আমরা যে গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি আরও উন্নতি করব, হ্যাঁ, এবং ঢাকায় লোডশেড দিব, সেই বিষয়টার একটা প্ল্যানিং হচ্ছে। তীব্র গরমে অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। বুধবার যা ছাড়ায় 2,500 মেগাওয়াট, যার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে গ্রামাঞ্চলে। আর ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ী উদ্যোক্তারা। মূলত জ্বালানি সংকটের কারণেই চাহিদা মতো উৎপাদন করতে পারছে না সরকার। আর আদানির একটি কেন্দ্র বন্ধ থাকায় সেখান থেকেও কমেছে সরবরাহ। মেজবাহ হাসানের রিপোর্ট। বৈশাখের শুরু থেকেই যেন গরমের তীব্রতা অতিষ্ঠ করে তুলছে দেশবাসীকে। গ্রাম থেকে শহর সবখানে হাঁসফাঁস অবস্থায় সাধারণ মানুষ। তবে গরমের সাথে পাল্লা দিয়ে যেন আরও অসহনীয় হয়ে উঠছে লোডশেডিং। হেমায়েতপুর থেকে ঢাকায় ডাব বিক্রি করতে আসা রমজানের এই জীবনযাত্রায় সেই প্রভাব স্পষ্ট। রাত্রি 11টার দিকে যাই, গিয়ে দেখি বিদ্যুৎ নাই, পরে অপেক্ষা করি, 12টা একটার সময় আসে, আবার কষ্ট করে ঘুমায়, আবার ভোর রাতে চলে যায়। ওই অবস্থা সারাদিন জার্নিং করে যায়, কিন্তু চটপুটে বেয়েছে, এরপর আপনার বিদ্যুৎ থাকে না, আপ ডাউন করে, এই কষ্টতে চলতেছে আর কি।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য বলছে বুধবার বিকেলে বিদ্যুতের চাহিদা ছিল 15,670 মেগাওয়াট, বিপরীতে উৎপাদন ছিল 13,000-এর কিছু বেশি। ফলে লোডশেডিং করতে হয় প্রায় 2,500 মেগাওয়াট, যার সবচেয়ে বেশি ভুক্তভোগী গ্রাম এলাকার মানুষ। বিশেষজ্ঞদের শঙ্কা, এই অবস্থা চলতে থাকলে প্রভাব স্পষ্ট হবে রাজধানীতেও। এনশিওর করতে হবে যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যেন সম্পূর্ণ চলে। ওইখানে যদি ঘাটতি হয়, ওইখানে যদি আমাদের গাফলতি হয়, তাহলে কিন্তু আমাদের সমস্যা অনেক বেড়ে যাবে। বিদ্যুতের ঘাটতির পেছনে বড় সংকট রয়েছে জ্বালানির। তথ্য অনুযায়ী বর্তমান গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা প্রায় 12,500 মেগাওয়াট, কিন্তু উৎপাদন করা যাচ্ছে না অর্ধেকও। পিডিবির তথ্য বলছে মোট 136টি কেন্দ্রের মধ্যে বুধবার বন্ধ ছিল 47টি, যার 27টি ছিল জ্বালানির অভাবে, বাকিগুলো পড়েছিল রক্ষণাবেক্ষণের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, আওয়ামী সরকারের সময় জ্বালানি নিশ্চিত না করেই একের পর এক বিদ্যুৎ কেন্দ্র তৈরি ও আমদানি নির্ভরতা নীতির কারণেই বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বৃদ্ধির অজুহাতে টাকাগুলো সরকারের সেকার থেকে বেরিয়ে গেছে, যে কারণে বিদ্যুৎ উৎপাদন হয়নি, বিদ্যুৎ চাহিদা অনুযায়ী সরবরাহ করা যায়নি। এর সঙ্গে তেল সংকট, অমুক টমুক, এগুলো কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকারের দর্শনগত জায়গা এবং সরকারের পলিসিগত বিষয়। আগের সরকার যেভাবে কাঠামো বিনির্মাণ করে দিয়ে গেছে, সরকারের দায়িত্ব নেওয়ার কারণে সেই কাঠামোর মধ্যে এসে পড়েছে। পিডিবির পর্যবেক্ষণ বলছে এবার গ্রীষ্মে দেশে বিদ্যুতের চাহিদা ছাড়িয়ে যেতে পারে 18,000 মেগাওয়াট, যদিও এর আগে সর্বোচ্চ উৎপাদন ছিল 16,500-এর মতো। মিসবাহ হাসান, 71, ঢাকা। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচনে বিএনপির সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সকালে ইসিতে মনোনয়ন যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেন রিটার্নিং অফিসার। স্বতন্ত্র প্রার্থী সুলতানা জেসমিনের মনোনয়নও বৈধতা পেয়েছে। বাতিল হয়েছে এনসিপির মনিরা শারমিনের প্রার্থিতা। ফারজানা আক্তারের প্রতিবেদন। বৃহস্পতিবার সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ইসিতে বিএনপি জোট ও স্বতন্ত্র জোটের প্রার্থীদের হলফনামা সহ আনুষঙ্গিক বিষয়ে পর্যালোচনা করেন রিটার্নিং অফিসার। পরে বৈধ ঘোষণা করা হয় বিএনপি জোটের 36 প্রার্থীর মনোনয়ন। টিকে যায় স্বতন্ত্র জোটের প্রার্থী সুলতানা জেসমিনের প্রার্থিতাও। অতিরিক্ত 3 স্বতন্ত্র প্রার্থীর করা মনোনয়ন বাতিল করে কমিশন। এ সময় বিএনপি জোটের প্রার্থীরা তাদের পরিকল্পনা তুলে ধরেন। দেশ ও মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার তাদের। আজকে তারেক রহমান যে উন্নয়নের অঙ্গীকার করেছেন, সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার দল বিএনপিকে, আমার জেলা ফেনীতে সেই উন্নয়নের মাধ্যমে আমি আমার বিএনপিকে পৌঁছে দিতে চাই। এখানে যারা এসেছে তারা সকলেই অভিজ্ঞ এবং তারা সকলেই দীর্ঘ সংগ্রামের আন্দোলনে তারা সংগ্রাম করেছে। এদিকে নির্বাচনী বিধিমালায় সরকারি চাকরি ছাড়ার 3 বছর অতিবাহিত হওয়ার নিয়ম অনুযায়ী বাতিল হয় জামাত এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। আরপিওর 1972 এর 12 চ অনুযায়ী কোনো পাবলিক স্ট্যাটিউটরি অথরিটিতে কর্মরত থাকলে সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিলে বা অবসর গ্রহণ করলে 3 বছর অতিক্রান্ত হতে হয়। তো ওনার ক্ষেত্রে এই 3 বছর অতিক্রান্ত হয়নি। তবে 10ম গ্রেডের চাকরিকে কেন্দ্র করে নেওয়া কমিশনের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন মনিরা শারমিন। এর বিরুদ্ধে আপিলের কথা জানান তিনি। আপিল করব এবং এটার একটা শুনানির একটা সুযোগ আমি চাই, কারণ আমি চাই এখানে ইনারা তো আসলে কাগজপত্র জমা নিয়েছেন, কিন্তু আমি তো আমার কথাটা বলতে পারিনি। এ নিয়ে সংসদের সংরক্ষিত 50টি নারী আসনের মধ্যে 49টিতে প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করা হলো। মনোনয়ন বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে 26 এপ্রিল, যার শুনানি হবে আগামী 27 ও 28 এপ্রিল। ফারজানা আক্তার, 71, ঢাকা। এখনো চরম অব্যবস্থাপনার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ। কর্তৃপক্ষের অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে শত কোটি টাকার বেশি মূল্যের মালামাল। নষ্ট স্ক্যানার মেশিনগুলোও। একটি মাত্র গেট দিয়ে মালামাল ডেলিভারি দিতে গুনতে হচ্ছে বাড়তি সময়। কাস্টম এজেন্ট ও ভুক্তভোগী ব্যবসায়ীরা বলছেন, মালামাল সংরক্ষণে কোল্ড ও ফ্রিজার স্টোরেজ না থাকলেও তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। রাশেদ আনিসের বিশেষ প্রতিবেদন।
2025 সালের 18 অক্টোবর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় লাগা আগুনে পুড়ে ছাই হয় শত কোটি টাকার বেশি মূল্যের মালামাল, সাথে অনেক ব্যবসায়ীর স্বপ্ন। সেই অগ্নিকাণ্ডের 6 মাস পেরিয়ে গেলেও ফিরেনি স্বাভাবিক পরিস্থিতি। কাস্টম এজেন্ট ও ব্যবসায়ীদের অভিযোগের শেষ নেই সিভিল এভিয়েশন ও বিমানের অব্যবস্থাপনা নিয়ে। আমরা সঠিক সময়ে ডেলিভারি পাচ্ছি না, রোদে পুড়ে নষ্ট হচ্ছে, আরও বৃষ্টিতে ভিজছে, ফ্যাব্রিক্স নষ্ট হচ্ছে, মানে আসলে আমরা কোনো সহযোগিতাই পাচ্ছি না। কুরিয়ারের যে মালগুলো পড়ছে সেগুলোর ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ তারা করতেছে না। আগে আমাদের 4টা গেট থেকে মালামাল ডেলিভারি হতো, এখন শুধু একটা গেট থেকে মালামাল ডেলিভারি হয়। এখানে 4টা স্ক্যানিং মেশিন ছিল পূর্বে যখন আগুনে পড়েনি, এখন সেই স্ক্যানিং মেশিন এখন আর নাই। এখন তো কোল্ড রুম নাই ওই রকমের, কিন্তু আমাদের চার্জ আগের মতোই সবই করতে হয়। এ তো গেল মালামাল ক্ষয়ক্ষতি ও অতিরিক্ত টাকা আদায়ের কথা। কাস্টম এজেন্ট এবং সিভিল এভিয়েশনের মাঝে দূরত্ব তৈরি হচ্ছে বলে জানান কাস্টম এজেন্টরা। যে সমস্যায় আমরা আছি এই বিষয়গুলো নিয়ে ওনারা যদি আমাদেরকে নিয়ে বসতেন তাহলে ভালো হতো, সেটা তারা বসেন নাই। সিভিল এভিয়েশন ওনাদের কাজ এত ধীর গতিতে হচ্ছে, ওনারা মনে হয় হয়তো অতভাবে বুঝতেই পারতেছে না যে এটা এত জরুরি জিনিস। কোল্ড স্টোরেজ, ফ্রিজার স্টোরেজ না থাকার বিষয়টি নাকচ করে বিমান বাংলাদেশ দায় চাপিয়েছেন কাস্টম এজেন্টদের উপর। কোল্ড স্টোরেজ আমাদের আসছে, টেম্পোরারি 2টা আসছে, বিমানের পক্ষ থেকে কোনো রকমের গাফিলতি নাই, কিন্তু সিএনএফ এজেন্ট থাকে না। তারা যদি না থাকে তখন তাদের অনুপস্থিতিতে আমরা ডেলিভারি দিতে পারি না। এইসব বিষয়ে এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দর সংশ্লিষ্ট বিভাগগুলো একে অপরের উপর দোষ না চাপিয়ে নিজেদের মাঝে সমন্বয় করে নিলেই এই সমস্যা থেকে উত্তরণ সম্ভব। তাই মনে করি এখানে সমন্বয়হীনতা একটা বিশাল ব্যাপার, এবং এটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের বিজনেসের জন্য একটা চরম বাজে ব্যবস্থাপনা। মানুষের ভোগান্তি কমাতে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানো জরুরিও মনে করেন এই বিশেষজ্ঞ। রাশেদ আনিস, 71, ঢাকা। চলতি মৌসুমের সবচেয়ে উত্তপ্ত দিন পার করছে দেশের মানুষ। ঢাকা সহ 27 জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল বুধবার রাজশাহীতে চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল রাজধানীতেও মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা না থাকায় ভ্যাপসা গরম আরও তীব্র হয়ে উঠছে। এই সময়ে কোনো স্বস্তির খবর দিতে পারছে না আবহাওয়া অধিদপ্তর। তারা বলছে শুক্রবার পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে, আর রবিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কিছুটা কমতে পারে। এদিকে তাপপ্রবাহের সাথে ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। নিম্ন আয় ও খেটে খাওয়া মানুষের আরও বেশি দুর্ভোগ হচ্ছে। ভারতের পশ্চিমবঙ্গের প্রথম দফা ও তামিলনাড়ু রাজ্যের বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল 7টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গে বিকেল 3টা পর্যন্ত ভোট পড়েছে 79%, আর তামিলনাড়ুতে ভোট পড়ে 70%। পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে, সবচেয়ে কম কালিম্পংয়ে। রাজ্যটিতে প্রথম দফায় মোট ভোটারের সংখ্যা প্রায় 3,60,00,000। এর মধ্যে পুরুষ ভোটার 1,84,00,000, নারী ভোটার 1,75,00,000 মতো, এবং তৃতীয় লিঙ্গের ভোটার 465 জন। প্রথম দফায় 152 আসনের জন্য মোট 44,378টি ভোট কেন্দ্র রয়েছে। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ ও অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।